আসসালামু আলাইকুম সবাইকে। ফিউশনজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হিমেল আল মাহাতিম, পড়াশোনা করছি শেরেবাংলা মেডিকেল কলেজে। তো আজকে বায়োলজি প্রথম অধ্যায় জীবন পার্টের প্রথম ক্লাস। আজকে ক্লাসে আমরা জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানব, জীববিজ্ঞানের প্রধান শাখাগুলোর বর্ণনা এবং শ্রেণীবিন্যাসের ধারণা সম্পর্কে জানব। তুমি দেখি জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে জীব কাকে বলে। জীব হচ্ছে এমন কিছু যাদের জীবন আছে। তাহলে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব, আর যাদের জীবন নেই তারা জড় পদার্থ। আর এই জীব সম্পর্কিত বিজ্ঞানকেই জীববিজ্ঞান বলা হচ্ছে। তবে তুমি যদি সূক্ষ্মভাবে জীব সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। তোমরা সবাই জানো পানি কিভাবে গঠিত হয়। হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। খেয়াল করো, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি গঠিত হয়েছে। এই গঠিত পানি এর বৈশিষ্ট্য কি হাইড্রোজেন এর সাথে মেলে বা অক্সিজেনের সাথে মেলে? কারোটার সাথেই মেলে না, বা দুইটা ভিন্ন জাতীয় পদার্থ একত্রে মিলিত হয়ে এমন একটা নতুন বৈশিষ্ট্য জাতীয় পদার্থ সৃষ্টি করেছে যা এর গাঠনিক উপাদানের বৈশিষ্ট্যের সাথে মিলে না। তো জীবকেও এমনভাবে বলা যেতে পারে যে জীব জড়ের সমন্বয় এমনভাবে গঠিত হয়েছে যা জড় পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে না, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন একটা বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে এই উদাহরণটা আমলে নিয়ে জীবকে এভাবে বলা যেতে পারে, জীব অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ যেখানে ওই জটিলতার কারণে নতুন গুণের উদ্ভব হয়েছে এবং যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। ঠিক যেমন পানির যে বৈশিষ্ট্য তা এর গাঠনিক উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাই, ঠিক সেরকম জীব এমন কিছু যা তার গাঠনিক উপাদান জলের মধ্যে ছিল না। জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ বায়োলজি। বায়োলজি, এই বায়োলজিটা দুটি গ্রিক ওয়ার্ড নিয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লগোস। বায়োস এবং লগোস গ্রিক শব্দ। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ কি? জীববিজ্ঞান বা জীবন ভিত্তিক যে জ্ঞান, সেটা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। এবার একটা এমসিকিউর উত্তর দাও তো। নিচের কোনটি জীব নয়? গাছ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। ওর উত্তর কোনটা? উত্তর অবশ্যই ভাইরাস হবে। কারণ কি? কারণ গাছ একটা জীব, একটা উদ্ভিদ, ব্যাকটেরিয়াও একটা জীব, ছত্রাকও একটা জীব। জীব নয় কে? ভাইরাস জীব নয়। নোট পাশে মনে রাখবা। ভাইরাস জীবও নয়, জ্বরও নয়। ভাইরাস জীবও নয়, আবার জ্বরও নয়। তাহলে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জাস্ট একটা এক্সিস্টেন্স বা উপস্থিতি, নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি। অর্থাৎ ভাইরাসের বৈশিষ্ট্য জ্বরের মধ্যেও পড়ে না, আবার জীবের মধ্যেও পড়ে না।
চলো সামনে যাই। জীববিজ্ঞানের শাখাগুলো। বিজ্ঞানের প্রায় প্রতিটি বিষয়কেই ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আরেকটা হচ্ছে ফলিত বা প্রায়োগিক বা অ্যাপ্লাইড। তো ভৌত বা মৌলিক শাখা কি? ভৌত বা মৌলিক শাখা হচ্ছে এমন শাখা যেখানে বিজ্ঞানের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ থিওরিটিক্যালি আলোচনা করা হয়। এর কোনো প্রায়োগিক দিক নেই বা প্র্যাকটিক্যাল কোনো ইউজেস নেই। তো ভৌত শাখাকে আবার কখনো কখনো মৌলিক শাখাও বলা হয় এবং ফলিত শাখাকে কখনো কখনো প্রায়োগিক শাখাও বলা হয়। তো ভৌত শাখা কি? ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা হয় বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এই তত্ত্বীয় বিষয়গুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আসে? প্রথমেই আসে অঙ্গসংস্থান বা মরফোলজি। ইংলিশে অঙ্গসংস্থানকে বলা হয় মরফোলজি। মরফোলজি এই শাখায় জীবের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন আলোচনা করা হয়। অর্থাৎ মরফোলজি বা অঙ্গসংস্থান ২ ভাবে হতে পারে। একটা বহিঃ অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, আর একটা অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। একটা এক্সটার্নাল বা বাহ্যিক অঙ্গসংস্থান, মরফোলজি, আরেকটা ইন্টারনাল বা অভ্যন্তরীণ অঙ্গসংস্থান। তারপরে আসে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এই শাখায় জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের নিয়মকানুনগুলো আলোচনা করা হয়। তারপরে ভৌত জীববিজ্ঞানের আরেকটা শাখা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। লজি এ শাখায় বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন জীবের শ্বসন, জীবের সালোকসংশ্লেষণ ইত্যাদি এ বিষয়ে আলোচনা করা হয়। তারপরে আছে টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। হিস্টো মানে হচ্ছে টিস্যু। জীবের টিস্যু সমূহের গঠন, এর প্রকারভেদ এবং টিস্যুর কাজ হিস্টোলজিতে বা টিস্যুবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। তারপরে আছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এমব্রায়ো এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণবিদ্যা। এমব্রায়োলজিতে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন এবং ভ্রূণ কিভাবে বিকাশ লাভ করে সেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটো মানে হচ্ছে কোষ, সাইটোলজি কোষবিদ্যায় কোষের গঠন, কোষের কাজ এবং কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তারপর বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স এ শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। ইভলিউশন বা বিবর্তনবিদ্যা এ শাখায় জীবের যে বিবর্তন বা জীবের যে ক্রমবিকাশ এটা নিয়ে আলোচনা করা হয়। তারপরে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোন।
এন্ডোক্রাইনোলজি। এই শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। তাহলে আবার আমরা একটু রিক্যাপ করি। প্রথমে আছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। এ শাখায় জীবের গঠন বর্ণনা করা হয়। তারপরে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এ শাখায় জীবের শ্রেণীবিন্যাস এবং এর নিয়মকানুনগুলো আলোচনা করা হয়। শ্রেণীবিন্যাস এবং এর নিয়মগুলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা আলোচনা করা হয়। তারপরে শারীরবিদ্যা বা ফিজিওলজি। এ শাখায় জীবের শারীরবৃত্তীয় কার্যাবলী যেমন শ্বসন, শারীরবৃত্তীয় কার্যাবলী যেমন শ্বসন, সালোক সংশ্লেষণ ইত্যাদি আলোচনা করা হয়ে থাকে। তারপর টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। এখানে টিস্যুর গঠন, কাজ এবং বিন্যাস এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এ শাখায় ভ্রূণের সৃষ্টি, গঠন, বিকাশ এগুলো নিয়ে ভ্রূণবিদ্যা এমব্রায়োলজিতে আলোচনা করা হয়। তারপরে আসে কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি শাখায় কোষের উৎপত্তি, কোষের গঠন, কাজ, কোষের বিভাজন এ সকল বিষয় কোষবিদ্যা বা সাইটোলজিতে আলোচনা করা হয়ে থাকে। তারপরে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এ শাখায় জিন সম্পর্কে আলোচনা করা হয়। জীবের ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সে সম্পর্কে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স শাখায় আলোচনা করা হয়ে থাকে। তো এ শাখায় বিষয় হচ্ছে বংশগতি। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। এ শাখায় জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ এটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে এন্ডোক্রাইনোলজি বা হরমোনবিদ্যা। এই শাখায় জীবের হরমোনের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয়। কোন হরমোন কি কাজ করে, কোন হরমোন কোন কাজে বাধা দেয়, এ বিষয় নিয়ে এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়ে থাকে। হরমোনের কার্যকারিতা। এছাড়াও ভৌত শাখার মধ্যে বাস্তুবিদ্যা বা ইকোলজি একটা শাখা আছে। এই শাখায় জীব এবং জড় পদার্থ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং জীবনের মধ্যে যে আন্তঃসম্পর্ক এটা নিয়ে এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শাখায় আলোচনা করা হয়ে থাকে। এটা জীববিজ্ঞানের একটা ভৌত শাখা। তারপর আমরা সামনে যাই ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক বিষয় না প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। অর্থাৎ এই শাখায় থিওরিটিক্যালি আলোচনা করা হয় না, এ শাখায় প্র্যাকটিক্যালি আলোচনা হয় বা এই শাখাগুলোতে জীববিজ্ঞানের যে জ্ঞান সেটা প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমেই আছে জীবাশ্ম বিজ্ঞান, যাকে ইংলিশে বলা হয় প্যালেন্টোলজি। প্যালেন্টোলজি
এই জীবাশ্ম বিজ্ঞান বা এই শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বহুকাল আগে যেসব জীব মাটির নিচে চাপা পড়ে জীবাশ্ম হয়ে গিয়েছে সে সম্পর্কে এই জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজিতে আলোচনা করা হয়ে থাকে। তারপরে পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। প্যারাসাইটোলজি, এখানে বিভিন্ন পরজীবীর জীবন প্রণালী এবং এই বিভিন্ন পরজীবীর কারণে জীবের কি কি রোগ হতে পারে সে সম্পর্কে পরজীবীবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। তারপরে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজি শাখায় যে সকল জীব আণুবীক্ষণিক অর্থাৎ খালি চোখে দেখা যায় না সে সকল জীব নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক। তারপরে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি, এই শাখায় জিন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তারপর আছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শাখায় মানুষ এবং পরিবেশের কল্যাণে জীবকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কীয় যে বিজ্ঞান বা সেই সম্পর্কিত বিষয়াবলী এই জীব প্রযুক্তি শাখায় আলোচনা করা হয়ে থাকে। যেমন তোমরা সবাই ইনসুলিন এর নাম শুনেছ না? ডায়াবেটিস রোগীদেরকে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয় কারণ তাদের দেহে ইনসুলিনের অভাব থাকে। তো এই ইনসুলিন এই জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় দেহের বাইরে। তারপরে আছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য। এছাড়াও ফলিত জীববিজ্ঞানে আরও অনেক শাখা আছে তোমাদের বইয়ে, যেমন জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে মৎস্য বিজ্ঞান ফিশারিজ, এন্টোমোলজি বা কীটতত্ত্ব, এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান, মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান। চলো এবার কিছু এমসিকিউ দেখে আসি। প্রথমেই আছে বায়োস এবং লগোস কোন ভাষার শব্দ? দেখো, বায়োস এবং লগোস অবশ্যই গ্রিক ভাষার শব্দ, ভুল করে কেউ ল্যাটিন দাগায় দিও না। তারপরে আছে কোনটি সঠিক? কীটতত্ত্ব কি পরজীবীর সাথে, অণুজীববিদ্যা কি কৃমি, আর হিস্টোলজিতে কি কোষ নিয়ে আলোচনা করা হয়, নাকি শারীরবিদ্যাতে রেচন নিয়ে আলোচনা করা হয়? দেখো, কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এন্টোমোলজি, এটাতে কি নিয়ে আলোচনা করা হয়? এটাতে আলোচনা করা হয় কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তবে পরজীবী এটা কিন্তু প্যারাসাইটোলজির অংশ। তাহলে কীটতত্ত্ব হচ্ছে এন্টোমোলজি আর পরজীবী হচ্ছে প্যারাসাইটোলজি, দুটো কিন্তু আলাদা শাখা, তাহলে এটা সঠিক নয়। তারপরে অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি ফলিত শাখা এবং এই শাখায় আণুবীক্ষণিক জীব নিয়ে আলোচনা করা হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক ইত্যাদি। তো কৃমি কিন্তু খাইচোখে দেখা যায়, তাহলে কৃমি অণুজীববিদ্যার সাথে যায় না। তারপর হিস্টোলজি, বলেছিলাম হিস্টো মানে হচ্ছে টিস্যু। হিস্টো মানে কি? হিস্টো মানে হচ্ছে টিস্যু। তো কোষবিদ্যা কি হিস্টোলজির সাথে মিলে না। হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা আর কোষ হচ্ছে সাইটোলজি। তারপর হচ্ছে শারীরবিদ্যা বা রেচন। শারীরবিদ্যার মধ্যে কি কি আছে? শারীরবিদ্যার মধ্যে জীবের শারীরবৃত্তীয় কাজগুলো আছে, যেমন শ্বসন, রেচন,
সালোক সংশ্লেষণ, প্রসাধন ইত্যাদি। তাহলে উত্তর হবে শারীরবিদ্যা। তারপরে জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? অবশ্যই উত্তর হবে এমব্রায়োলজি। কারণ কি, দেখো ফিজিওলজি এটা হচ্ছে শারীরবিদ্যা। এখানে শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন রেচন, শ্বসন ইত্যাদি। সাইটোলজি এটা হচ্ছে কোষবিদ্যা। এখানে কোষের গঠন, কোষের বিভাজন এগুলো নিয়ে আলোচনা করা হয়। জেনেটিক্স এটা হচ্ছে বংশগতিবিদ্যা, জিন এবং বংশগতি আলোচনা করা হয়। তাহলে বাকি থাকলো কি এমব্রায়োলজি। এমব্রায়োলজি হচ্ছে জননকোষের উৎপত্তি, তারপরে ভ্রূণের সৃষ্টি, তারপরে নিষিক্ত জাইগোট গঠন, পরিস্ফুটন ইত্যাদি বিষয় নিয়ে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা আলোচনা করা হয়ে থাকে। তারপরে জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? ভ্রূণবিদ্যা মানে এমব্রায়োলজি না, এমব্রায়োলজি ভৌত শাখা। বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যা কি ফলিত শাখা? না, বাস্তুবিদ্যা বা ইকোলজি হচ্ছে ভৌত শাখা। জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফিও ভৌত শাখা। তাহলে বাকি থাকলো কি জিন প্রযুক্তি। তো জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীববিজ্ঞানের একটা ফলিত শাখা। তোমরা এখন পর্যন্ত যেটুকু পড়লাম এটুকু আমরা বই থেকে পড়ে আসি। আমার চলো দেখো, প্রথম অধ্যায় জীবন পাঠ। যাদের জীবন আছে তারাই জীব, তাই না? এই যে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। বা জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গ্রিক শব্দ বায়োস এবং লোগোস দুটি সংযোগের মাধ্যমে তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো যেখানে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা হয় তাকে বলা হয় ভৌত শাখা। ভৌত শাখার মধ্যে কি কি আছে? অঙ্গ সংস্থান বা মরফোলজি। এই শাখায় দৈহিক গঠন বর্ণনা করা হয়। তো বাহ্যিক অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি আছে। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, এখানে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো আলোচনা করা হয়। তারপরে শারীরবিদ্যা বা ফিজিওলজি, এখানে দেখো এই যে রেচন, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন ইত্যাদি আলোচনা করা হয় এই শারীরবিদ্যা বা ফিজিওলজি শাখায়। তারপর হিস্টোলজি, হিস্টো মানে হচ্ছে টিস্যু। এখানে টিস্যুর গঠন, বিন্যাস এবং কাজ এটা নিয়ে হিস্টোলজি আলোচনা করা হয়। তারপরে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা, এই দেখো জননকোষের উৎপত্তি, একটু আগে আমরা মিশ্র দেখলাম না, জননকোষের উৎপত্তি কোন শাখায়? ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। তারপরে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের পরিস্ফুটন এবং বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোথায়? ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। তারপরে কোষবিদ্যা, সাইটো মানে হচ্ছে কোষ, কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয় কোষবিদ্যায়। তারপরে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এখানে জীবের বংশগতি তার সম্পর্কে আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, এখানে জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়। বাস্তুবিদ্যা বা ইকোলজি, এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইন মানে কি বলছিলাম? এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোন। জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে করা হয়। তারপরে আছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। আচ্ছা, ফলিত শাখা কি? ফলিত শাখা হচ্ছে প্রায়োগিক বিষয়গুলো, জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলোই হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখা। প্রথমেই আছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, তারপরে জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, পরজীবীবিদ্যা বা প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, আর প্যারাসাইটোলজি পরজীবীবিদ্যা। তো পরজীবীদের জীবন প্রণালী এবং পরজীবী দিয়ে জীব দিয়ে কি কি রোগ হতে পারে সম্পর্কে আলোচনা করা হয় পরজীবীবিদ্যায়। তারপরে মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, মাছ উৎপাদন, ব্যবস্থাপনা, সংরক্ষণ, কীটতত্ত্ব বা এন্টোমোলজি, দেখো কীটপতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কে যে বিজ্ঞান সেটা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, দেখো ভাইরাস, বলেছিলাম ক্লাসের শুরুতে ভাইরাস কোনো জীব নয়, কিন্তু যেহেতু এটা আণবিক খনিক তো এটা নিয়ে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞানে। ব্যাকটেরিয়া এবং আণবিক খনিজ ছত্রাক,
ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের মাইক্রোবায়োলজি শাখায়, এবং এই শাখাগুলো ফলিত শাখা বা প্রায়োগিক শাখা। তারপরে কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে বায়োকেমিস্ট্রিতে আলোচনা করা হয়। অর্থাৎ তোমার দেহের মধ্যে যত ক্রিয়া বিক্রিয়া হয় সকল কিছু এই বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নের অন্তর্ভুক্ত। তারপরে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, মেরিন বায়োলজি, বনবিজ্ঞান, ফরেস্ট্রি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। দেখো, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি। যখন ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম ইনসুলিনের কথা, মনে আছে? এটা হচ্ছে সেই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তারপরে ফার্মেসি, ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণীবিদ্যা, তারপরে বায়ো ইনফরমেটিক্স বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন কি ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। বইয়ের এখান থেকে প্রত্যেকটা কথা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা দেখি জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণীবিন্যাস মানে হচ্ছে কোনো কিছুকে খুব ভালো করে সাজানো। যেমন তুমি যদি কোনো পড়াকে একটা ছকের মধ্যে নিয়ে পড়তে পারো তাহলে সেই পড়াটা বেশি ইফেক্টিভ হবে এবং এটা বেশি দিন মনে থাকবে। ঠিক সেরকম এই বিশাল জীবজগৎকে জানা বোঝার জন্য সাজানো হয়েছে, সেটাকে বলা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। তো উদ্ভিদ এবং প্রাণী ছাড়াও তো আরো অনেক জীব রয়েছে। তো এদের সবাইকে জানা খুব সহজ কাজ নয়। এজন্য তুমি কি করতে পারো, কমন বৈশিষ্ট্যের কিছু জীবকে তুমি একসাথে রাখতে পারো। একটা কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি জীবগুলোকে এক একটা ভাগে ভাগ করতে পারো। এতে তোমার পড়া সহজ হবে এবং মনে থাকবে বেশি। ঠিক এই কাজটাই করা হয়েছে জীবের শ্রেণীবিন্যাসে। তাহলে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? শ্রেণী বিন্যাসের লক্ষ্য, দেখো, শ্রেণীবিন্যাসের লক্ষ্য অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে এই বিশাল জীবজগৎকে জানা এবং বোঝা। তো শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? বিশাল জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময় সঠিকভাবে জানা। তো বিশাল জীবজগৎকে সহজভাবে জানার জন্য এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসের গুরুত্ব এত বেশি যে জীববিজ্ঞানের জন্য একটা আলাদা শাখাই গড়ে উঠেছে, অর্থাৎ ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। তোমরা জানো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের একটা ভৌত শাখা। তো এই শ্রেণীবিন্যাস করতে সব থেকে বেশি অবদান রাখছেন হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস, ইনি একজন সুইডিশ প্রকৃতিবিদ। অর্থাৎ তিনি সুইডেনের অধিবাসী। তিনি একজন প্রকৃতিবিদ। তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। আপসালা বিশ্ববিদ্যালয়। এই ক্যারোলাস লিনিয়াসই
জীবের শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। শ্রেণীবিন্যাস ও নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জীবের দল এবং উপদল সম্পর্কে জানা, তারপরে আছে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। মানে শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এত এত যে জ্ঞান, এই সকল জ্ঞানকে খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা, বিস্তারিতভাবে না। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। তারপর প্রতিটি জীবের নামকরণের ব্যবস্থা করা। এবং প্রাণীগুলোকে সংরক্ষণে সচেতন হওয়া। প্রাণী না, জীব। জীব সংরক্ষণে সচেতন হওয়া। তাহলে শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে বিশাল জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। আর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? দল উপদল সম্পর্কে জানা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবের নামকরণের ব্যবস্থা করা এবং জীব সংরক্ষণে সচেতন হওয়া। এবার আমরা কিছু এমসিকিউ আনছি, এমসিকিউ আমরা দেখি। জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? ট্যাক্সোনমি, ফিজিওলজি, এন্টোমোলজি বা জেনেটিক্স? দেখো, জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কি? শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাসের ইংরেজি কি? ট্যাক্সোনমি। তাহলে উত্তর ট্যাক্সোনমি। তো ফিজিওলজি কি করে? ফিজিওলজি হচ্ছে শারীরবিদ্যা। শারীরবিদ্যা এই শাখায় শারীরবৃত্তীয় কার্যাবলী যেমন রেচন, শ্বসন, সালোক সংশ্লেষণ ইত্যাদি আলোচনা করা হয়। এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব। আর জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। তারপর কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? মাইক্রোবায়োলজি, এন্টোমোলজি, ইকোলজি এবং এন্ডোক্রাইনোলজি। দেখো, মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব বিজ্ঞান। তো কীটপতঙ্গ এগুলো কি অণুজীব? না। তাহলে মাইক্রোবায়োলজি উত্তর হবে না। মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব বিজ্ঞান।
এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তারপরে এন্টোমোলজি। এন্টোমোলজি মানে হচ্ছে কীটতত্ত্ব। তাহলে এই এন্টোমোলজি, এই প্রশ্নের উত্তর হবে এন্টোমোলজি। এবং এই এন্টোমোলজিতে কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তারপরে ইকোলজি। ইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটা ভৌত শাখা। ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক সেটা আলোচনা করা হয়। আর এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোন, এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। এ শাখায় হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এন্টোমোলজি বা কীটতত্ত্ব শাখায়। এবং এটা জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য: জীবের উপগ্রহ সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা এবং বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। দেখো, আমরা একটু আগে পড়ছি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জীবের দল উপদ্রব সম্পর্কে জানা, জীবের নামকরণ করতে পারা এবং জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, বিস্তারিতভাবে না। তাহলে ১ এবং ২ নম্বরটা উত্তর হবে, ৩ নম্বরটা উত্তর হবে না। কারণ কি? কারণ শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আমরা পড়েছি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়, কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে। তাহলে উত্তর হবে ১ ও ২, অর্থাৎ ক নম্বর। তারপর প্যালিওন্টোলজি আলোচ্য বিষয় হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, প্রাণের বিকাশ এবং জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান। দেখো, প্যালিওন্টোলজি মানে কি? প্যালিওন্টোলজি মানে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান। তাহলে এ শাখায় অবশ্যই জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান থাকবে। আর জীবাশ্ম কিভাবে তৈরি হয়? বহুকাল আগের জীব মাটির নিচে চাপা পড়ে, অর্থাৎ প্রাগৈতিহাসিক আমলের জীব মাটির নিচে চাপা পড়ে জীবাশ্মে পরিণত হয়। তাহলে আমরা পেলাম প্যালিওন্টোলজিতে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান আলোচনা করা হয়ে থাকে। তাহলে প্রাণের বিকাশ কোথায় আলোচনা করা হয়? প্রাণের বিকাশ এবং সাথে জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ আলোচনা করা হয় একটা শাখা, সেটা হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখা বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা। তাহলে প্রাণের বিকাশ আলোচনা করা হয় বিবর্তন বিদ্যা। তো ২ নম্বরটা উত্তরে আসবে না, উত্তরে আসবে ১ এবং ৩। তাহলে এখান থেকে উত্তর হচ্ছে গ নম্বর। তো আজকে এ পর্যন্তই। তো খুব সুবিধা হচ্ছে এই অধ্যায়ে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।